আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইউটিভি লাইভের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা সম্প্রচার করে থাকি। আমাদের এই ফাউন্ডেশনে গত প্রায় 6.5 বছর ধরে 15 লক্ষ তরুণ তরুণীকে যে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এক একটা ব্যাচে 90 দিন করে। এখন 26 নম্বর ব্যাচ শেষ পর্যায়ে, 27 নম্বর ব্যাচ শুরু হবে আর আগামী সপ্তাহ থেকে। সো এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে আমরা কি ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছি, আসলে এই প্রশিক্ষণ থেকে তারা কি শিখেছেন, কতটা ঘুরে দাঁড়িয়েছেন, কতটা এখান থেকে বেনিফিটেড হয়েছেন, তার কেস স্টাডি বলা যেতে পারে এবং তার গল্পটাই আমরা এখানে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এবং সেই গল্প থেকে আমরা কিছু বার্তা দেওয়ার চেষ্টা করব। একটা তো হচ্ছে ইম্প্যাক্ট কি তৈরি হয়েছে সেটা, আর একটা হচ্ছে তাদেরকে প্রমোট করা, তাদেরকে সারা বাংলাদেশের সাথে, সারা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং আপনারা যারা দেখছেন তাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা, একটা সাহস তৈরি করা যে ওনারা যদি পারেন, গ্রামে থেকে, উপজেলায় থেকে, জেলায় থেকে বা শহরে থেকে, আপনি কেন পারবেন না, এরকম একটা ভাবনা আপনার মধ্যে তৈরি করার জন্যই এই অনুষ্ঠানটার মূল আয়োজন। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন অতিথি, বরাবরের মতোই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন। আমাদের সাথে আছেন শামীমা নাসরিন, নোয়াখালী থেকে এসেছেন, এবং আমাদের সাথে আছেন সাতক্ষীরা জেলার সন্তান বাট থাকেন ঢাকায়, আমাদের ধানমন্ডি জোনে মুখলেসুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমেই শামীমা নাসরিন, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। তবে আমার কাছে যে জিনিসটা খুব টাচ করেছে আপনার গল্পের মধ্যে, সেটা হচ্ছে আপনার ব্যবসা লস করার জন্য শ্বশুরবাড়ি ছেড়ে দিতে হয়। সেটাও শুনবো একই সঙ্গে, শুরু থেকে। ইনশাআল্লাহ স্যার, আমি শুরু করি আমার উদ্যোক্তা জীবন থেকে। আমি শুরু করি কিভাবে আমি আসলাম, একটি ফাউন্ডেশন কিভাবে আমি পেলাম। আমি আসলে 2020 সালে যখন করোনাকালীন সময় সারা পৃথিবীময় খুবই থমথমে অবস্থা, তখন থেকে মূলত আমার এই জীবন পদার্পণ করা। আমি এর আগে জব করতাম। আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে, একটা হসপিটালে সহকারী ম্যানেজার হিসেবে ছিলাম। ভালোই চলছিল। তার মধ্যে হঠাৎ করে লকডাউনে সব কিছু স্টপ হয়ে যায়। আমার বাসা থেকে আমার অফিসের দূরত্ব ছিল প্রায় 3 কিলোমিটারের মতো। যেহেতু গাড়ি চলছিল না এবং কি রিক্সা প্রথম দিকে কিন্তু রিক্সাও আমরা পাইতাম না, যার কারণে আমাদের যাতায়াতে খুব অসুবিধা। তো আমি চাইছিলাম, কারণ যেহেতু এটা একটা সেবা কেন্দ্র, এটা তো কোনোভাবেই বন্ধ হবে না। সব বন্ধ হয়ে গেলে হসপিটাল কখনো বন্ধ হয় না। তো পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম, আমার যেহেতু নিজের ব্যক্তিগত সমস্যা, তাহলে আমি জবটা ছেড়ে দিই। তো আমি অফিসকে যখন জানালাম, তখন অফিস থেকে আমাকে বললো যে না, আপনার জব ছাড়ার কোনো দরকার নেই, আপনি অনির্দিষ্টকালের জন্য বিনা বেতনে আপনি ছুটি নিতে পারেন। যখনই আপনার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে হবে, তখন আপনি চাইলে আবার জয়েন করতে পারেন। তো দেখ, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট ছিল। তো আমি জবটা স্থগিত করে রেখে আর কি একটা দরখাস্ত দিয়ে আমি ছুটি নিয়ে চলে আসি। আসার পর কিন্তু আমার ফ্যামিলি তখন আর্থিক অবস্থা মোটামুটি দুর্বল অবস্থায় বলা চলে। জবটা আমার অনেক বেশি দরকার ছিল এবং স্যালারিটা অনেক বেশি দরকার ছিল, কিন্তু যেহেতু আমার হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তার মানে আমাকে চিন্তা করতে হবে এমন কিছু করা, যেহেতু আমার বাইরে কিছু করা এখন পসিবল না, আমি ঘরে বসে কি করতে পারি, ওইরকম চিন্তা ভাবনা নিজের মধ্যে তৈরি হলো। তো আমি খুবই হতাশার মধ্যে ছিলাম, ভাবতেছিলাম আসলে কি করা যায়, কি এমন করব আমি ঘরে বসে, যাতে করে আমি অন্তত স্বাভাবিকভাবে নিজে স্বাবলম্বী হতে পারি, নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারি। ওই হিসাবে মূলত আমি ইউটিউবে দেখছিলাম আর কি। অবসর টাইমে আমি ইউটিউব দেখতাম যে কি করা যায়, সাজেশন নেওয়ার জন্য, বা কে কিভাবে কাজ করছে, ঘরে বসে কি কিছু করা যায় কিনা, ওরকম কোনো ওয়ে আছে কিনা। তো আমি একদিন এরকম ইউটিউবে সার্চ করে জাস্ট দেখতেছিলাম যে আসলে কে কি করে না করে দেখছিলাম। তখন দেখতে দেখতে দেখলাম যে স্ক্রল করতে করতে তার আপনার একটা সেশন আমার চোখের সামনে আসে, ভিডিও সেশন। সেটা ছিল যে সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সফলতা আসবে। তার ওই একটা সেশনে মনে হয় আমার ভাগ্যটাকে পরিবর্তন করে দেয়। তো আমি ওই সেশনটা যখন দেখলাম, আমি লেখা ছিল, ওটা থাম্বনেইলে লেখা ছিল, আমি ক্লিক করে পুরো ভিডিওটা আমি দেখলাম। মানে এমন হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে যে সবগুলো কথা আমাকে ঘিরে, মানে আমার জন্যই মনে হচ্ছে বলা। আমি মানে খুব আগ্রহের সাথে পুরো সেশনটা দেখলাম। শুধু একবার না, আমি 4-5 বার দেখলাম ওই ভিডিও সেশনটা। দেখলাম যে পরপর আর অনেকগুলো ভিডিও আসতেছে, বেশ অনেকক্ষণ পর্যন্ত। আচরণ আমাদের একদম মানে শেষ নাগাদ পর্যন্ত মনে হচ্ছে আমি ভিডিওগুলো দেখছিলাম। আমার মানে হাত থেকে মোবাইল রাখতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে আমার এখানেই আমার পথ তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে এর সাথে থাকলে, আমি এগুলো যদি একটু ফলো করি, আমি ইনশাল্লাহ পারবো। অন্য সবাই পাচ্ছে, আমি কেন পারবো না? এরকম একটা স্পিড আমার ভিতরে কাজ করছিল আর কি। আর অন্যরকম একটা পাওয়ার অনুভব হচ্ছিল আপনার কথাগুলোর ভিতরে, মনে হচ্ছে একটা শক্তি পাচ্ছি। তো আমি ভাবতে থাকি এই বিষয়গুলো নিয়ে। তো রাত্রেও আমি অনেক ভিডিও দেখি, এভাবে কয়েকটা দেখি, কিন্তু কি করব এই জিনিসটা আমি এখন আইডিয়া করতে পারতেছি না। এভাবে 4-5 দিন আমি ভিডিওগুলো দেখতে থাকি। একদিন একটা সেশন আমার সামনে আসে যে নিজের বলার মতো একটি গল্প নামে একটা ফেসবুক গ্রুপ আছে, কিন্তু আমি আসলে ফেসবুকে টোটালি অ্যাক্টিভ ছিলাম না, জাস্ট একটা আইডি ছিল। এরকম হয়তো দেখা গেল 15 দিন 20 দিন পরে একটা দুইটা পোস্ট করতাম, খুবই কম। টোটালি আমার ফেসবুকের সাথে আমার কোনো কানেক্ট ছিল না।
তো আমি চিন্তা করলাম যেহেতু ফেসবুকে একটা গ্রুপ আছে, তার মানে এখানে এই গ্রুপে অনেক অসংখ্য ভাই বোনেরা আছে। আমি তো আপনার সেশনটা দেখছি, আমি শুনছিলাম সবটা। তো আমি ফেসবুকে সার্চ করলাম, সার্চ করে দেখি যে নিজের গলার মতো একটি গল্প ফাউন্ডেশন, এই গ্রুপটা আসার সাথে সাথে আমি এখানে জয়েন হয়ে যাই। তো এরপর থেকে আমি প্রতিনিয়ত স্যার আপনার সেশনগুলো আমি পড়তাম, পড়ে সাথে সাথে চেষ্টা করতাম যে কমেন্টস যে লেখা আর কি, গঠনমূলক কমেন্টস করা, ওইটা কিন্তু আমার এই সেশন থেকে আসা। যে আমি কি বুঝলাম তা একটুখানি করে লেখা। এর আগে কিন্তু আমি একটা শব্দও আমি ইয়ে করতাম না, আমি শুধু জাস্ট হয়তো কারো একটা ছবিতে একটা লাইক দিয়ে দিচ্ছি, এটুকুই আমার ফেসবুকে সীমাবদ্ধতা ছিল। কিভাবে যে ফেসবুকে কিছু একটা লিখবো, ওই লেখাটাও আমি বলবো যে আমি আপনার কাছ থেকে শেখা। সেশনগুলো পড়ে তারপরে আমি কমেন্টস করতাম, অন্যদের সেশনগুলো পড়তাম, অন্যরা যে পোস্ট করতেছে প্রতিনিয়ত ওগুলো পড়তাম। পর দেখলাম যে না, অনেকেই খুব ভালোভাবে কাজ করতেছে, তো ওরা পারতেছে, ওরা স্যারের সেশনগুলো ফলো করতেছে, ওরা লাইফে এগিয়ে যাচ্ছে, তাহলে আমি কেন পারবো না? আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে এমন কিছু করার জন্য। তো এইভাবে আমি যাচ্ছিলাম। তো পরে স্যার আমি জাস্ট একটা পরিচিতি পোস্ট দিলাম, এটুকুই ছিল, এর বাইরে আর কিছু ছিল না। আমার তখন কোনো পেজ ছিল না, বা আমি তো কিছু শুরুই করি না, টোটালি আমি ফেসবুক থেকে দূরে ছিলাম। ততদিনে প্রায় 3 মাস হয়ে গেল। এর মধ্যে আমি দেখলাম যে গ্রুপে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু রেজিস্ট্রেশন কিভাবে করব? আমার সাথে তো আসলে কারোর সাথে পরিচয় নাই, কারো কাছ থেকে যে আমি একটু পরামর্শ নিব তাও পাচ্ছিলাম না। পরে আমি ইউটিউবে সার্চ করলাম যে নিজের বলার মতো ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন কীভাবে করবো। দেখলাম যে না, সব কিছু সুন্দর মতো ভাবে দেওয়া আছে। আমি নিজে নিজে খুঁজে খুঁজে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম। 12তম ব্যাচে আমি রেজিস্ট্রেশন করার পর আমি একটু একটু করে গ্রুপে সময় দেওয়া শুরু করি। টোটালি আমার মূল উদ্দেশ্য ছিল আমি শিখবো, আমি আসলে শিখতে চাই আমি কি করতে পারি। তখন পর্যন্ত আমি আসলে শিওর ছিলাম না যে আমি আসলে কি করব। এমনি মন চাইতো যে আমি পারবো, মনের মধ্যে ওই সাহসটুকু তৈরি হয়, নিজের ভিতরে এক ধরনের স্পিরিট, মানে আত্মবিশ্বাসী একটা মনোভাব আসে যে আমি করবো। তো পরবর্তীতে অনেক চিন্তা করে দেখলাম যে আসলে কি করা যায়, হুট করে কিছু করা ঠিক হবে না। আমি যেহেতু জব করি, আমি নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমি জবটা স্থগিত রাখছি, কিন্তু পরবর্তীতে আমি আবারও জব করবো, জবের পাশাপাশি করা যায় এমন কিছু আমাকে করতে হবে। তো এরপর থেকে আমি ভাবলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী যে শাড়ি বা পোশাক জামদানি, এটার প্রতি আমার সব সময় একটা আলাদা একটা দুর্বলতা ছিল। আমার কাছে ভালো লাগতো, আমি মনে করি যে এটা আমাদের দেশের গর্ব। তা আমি চাইলে এই পোশাকটা নিয়ে আমি কাজ করতে পারি, সারা পৃথিবীময় সুনাম যে না এটা করা যায়। এটা নিয়ে আমি খুব ভালোভাবে একটু রিসার্চ করার চেষ্টা করলাম। এটা আমার জানার দরকার, আমি যেহেতু কিছুই জানি না বিষয়ে। আপনার সেশনগুলো তো প্রতিদিনকে এই নলেজের মধ্যে রাখতাম, প্রতিদিনে পড়তাম, দেখতাম যে আপনি আগে জানুন, আগে আপনি বুঝুন আপনি কি করবেন সেটা সম্পর্কে। যদি আপনার ধারণা না থাকে আপনি ভালো কিছু করতে পারবেন না। স্যার এটাও কিন্তু আপনার সেশন থেকে আমার শেখা। তারপরে এখন আমি উদ্যোগটা নিব, বাট আমি কিভাবে করব? আমার কাছে তো কোনো পুঁজি নেই, কারণ আমি জবটা ছাড়ছি 3 মাস হয়ে গেছে, আমার হাতে টোটাল তেমন কোনো টাকা নেই। আমি যে একটা ইনভেস্ট করবো, যাবে কি করবো? তখন আমার হাজব্যান্ডের কাছে আমি বলি যে আমি এরকম এরকম একটা ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছি, আমি স্যারের অনেকগুলো সেশন আমি পড়ছি, একটা উদ্যোগ নিতে চাইছি, কিন্তু কীভাবে কী করবো? তো আমার বললো যে তুমি কী করতে চাও, তোমার আসলে ইচ্ছাটা কি? তখন আমি বললাম আমি চাচ্ছি আমি জামদানি শাড়ি নিয়ে কাজ করবো। তো বলে যে জামদানি নিয়ে যে তুমি কাজ করবা, তো এটা তো অনেক পুঁজির ব্যাপার, বললে কি সাথে সাথে করা যাবে না? এখন স্যারের সেশনে দেখছি যে অল্প টাকা দিয়ে শুরু করে অনেকে অনেক ভালো পজিশনে পৌঁছেছে। সবাই একসাথে অনেক টাকা দিয়ে বিজনেস করতে পারে না, অল্প দিয়েও শুরু করা যায়। তো বলে যে আচ্ছা ঠিক আছে, কত দিয়ে শুরু করবো চিন্তা ভাবনা করছো? বলছে আমার আপাতত 10,000 টাকা হলে হবে। আমাকে 10,000 টাকা দাও, তাহলে আমি দেখি, আমি চেষ্টা করে দেখি, আমার বিশ্বাস আমি পারবো। তো বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কিছুদিন সময় দিয়ে আমি একটু ব্যবস্থা করি, কারণ ও নিজেই ছোটোখাটো একটা জব করতো ততদিনে, তো যার কারণে ওর জন্যও সহজ ছিল না। তো কিছুদিন অপেক্ষা করার পরে একদিন আমি তো নোয়াখালীতে থাকতাম, ওর একজন ফ্রেন্ড যাচ্ছে নোয়াখালীতে, যাওয়ার সময় কোথা থেকে জানি ম্যানেজ করে আমার 10,000 টাকা ওনার মাধ্যমে পাঠালো। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি টাকাটা পেলাম। আমার কাছে মনে হচ্ছে আমার স্বপ্নের পথে আমি হাঁটতে শুরু করছি। মানে এখন আমার জন্য মনে হচ্ছে না আমি এবার পারবো, কারণ অল্প কিছু হলো আমার জন্য এটা অনেক বড় বিষয় ছিল। তো আমি ওই 10,000 টাকা দিয়ে অনলাইনে, কারণ তখন তো আসলে ওইরকম পরিস্থিতি ছিল না যে আমি গিয়ে ঢাকা আসবো নিব, সম্ভব ছিল না। তো আমি একদম যারা তৈরি করে আর কি জামদানি শাড়ি ওইরকমগুলো খোঁজ করে ওটা সন্ধান নিয়ে আমি কিছু জামদানি শাড়ি আর অল্প কিছু 3 পিস নিয়ে আমি আমার উদ্যোগ শুরু করি। দেখ আলহামদুলিল্লাহ আসার পরে আমার বাসায় জানালাম, আম্মু তো জানে, আমার সাথে শেয়ার করছি। আমার 2টা ছোট বোন আছে, আমি দেখলাম যে সবাই অনেক বেশি পছন্দ হয়েছে, বোনেরা ড্রেস নিল, এবং আমার প্রতিবেশী থেকে 2-1 জন আসলো। কারণ করোনার কারণে সবাই মার্কেটে যেতে পারছে না বা কোথাও যাচ্ছে না, সবাই দেখলো যে আসছে এবং পছন্দ করছে, এবং ওর বান্ধবীরা পর্যন্ত বাসায় চলে আসছে। এসে তারপর আমার থেকে ড্রেসগুলো নিল। অল্প কিছুদিনের মধ্যে আমার ড্রেসগুলো সম্পূর্ণ বিক্রি হয়ে গেল। আমি 10,000 টাকার ড্রেস 14,000 প্লাস টাকা আমি এটা সেল করে ফেললাম। মানে এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল, মানে 10,000 থেকে 14,000 পৌঁছে গেলাম আমি। আলহামদুলিল্লাহ আমি তো পারছি, তার মানে আমার স্যারের শিক্ষাটা আমার বাস্তবে আমি কাজে লাগাতে পারছি, এই জিনিসটা আমার ভিতরে মানে কাজ করছিল। পরবর্তীতে স্যার ওই 14,000 টাকার সাথে আমি আমার আম্মুর কাছ থেকে আরো কিছু টাকা ধার নিয়ে, তো আমি 20,000 টাকা দিয়ে আবার কিছু প্রোডাক্ট আনি।
ততদিন প্রায় 4.5 মাস হয়ে যায় আমি জব থেকে অব্যাহতি নিয়ে আসি। মোটামুটি তখন করোনার যে রাস্তাঘাটে যে চলাচলের যে ব্যাপারটা অনেকটা শিথিল হয়ে যায়। তখন আমি অফিসের সাথে যোগাযোগ করে আমি বললাম যে আমি কি জয়েন করবো, যে কোনো দিন আপনি আসি জয়েন করতে পারেন। তা আমি আবার জয়েন করলাম। জয়েন করার পর ওখানে গিয়ে তো সবাই মানে যাই হোক, আমি আমার পজিশন থেকে আমাকে কেন জানি হয়তো বা আমার এটা সৌভাগ্য নিয়ে আমি আসছি আল্লাহ প্রদত্তভাবে। সবাই সব জায়গায় সব সেকশনে মানুষগুলো কেন জানি অন্যরকম একটা আন্তরিকতা ভালোবাসা দেখায় বা আমি পেয়ে আসছি, এটা আমি মনে করি আমি অনেক বড় সৌভাগ্যবান। তো আমার ওই কর্মক্ষেত্র সেম, সবাই যেমন যারা ছিল, যারা আমার আন্ডারে কাজ করতো বা যারা আমার কলিগ ছিল, সবাই আপনি এতদিন কি করছিলেন, আপনি এতটা দিন আসেন নাই, আমরা তো ছিলাম, আপনাকে অনেক মিস করছি, কি করছিলেন এতদিন, শুধু ঘরের ভিতরে ছিলেন? তখন আমি বললাম না, আমি আসলে বসেছিলাম না, আমি একটা উদ্যোগ শুরু করছি। তো ওরা সবাই অবাক হয়ে গেছে, কি উদ্যোগ করতেছেন আর কি উদ্যোগ শুরু করছেন? আমি বলছি আমি একটা ছোটখাটো পোশাক নিয়ে একটা বিজনেসের মতো করে শুরু করছি। বলে যে দেখি তো আপনার কাছে মোবাইলে কি কোনো ছবি আছে নাকি? তো আমি মোবাইলে তো ছবি তোলাই ছিল, আমি ওদেরকে ছবিগুলো দেখালাম। আলহামদুলিল্লাহ এর ভিতরে 4-5টা ড্রেস অলরেডি ওরা সিলেক্ট করে ফেলে। হ্যাঁ, তা বেড়েও গেল বলতে স্যার প্রথম দিকে আমি তো অনলাইনে খুব একটা বেশি অ্যাক্টিভ ছিলাম না, যার কারণে আমি অনলাইনে সময় দিতে পারতাম না। সংসার পাশাপাশি জব সবকিছু মিলিয়ে অফলাইনটায় একটু বেশি সময় দেওয়া হতো। ওখানে প্রায় আমার 90 থেকে 95% ক্রেতা আমার রিপিটই ছিল, মানে ওরা নিচ্ছে। এই যে অনেক সময় এমন হয় যে আপু এগুলো আমার জন্য রেখে দেন, আমি স্যালারি ফেলে নিব, এমন করেও অনেক সময় এরকম হইতো যে ওরা রেখে দিত, কারণ সবাই মোটামুটি একটা লেভেল নিম্ন লেভেলের মানে স্যালারির বেতনের জব করতো আর কি, ওই হিসাবে। তো এইভাবে করে আমার চলছিল। পরবর্তীতে একদিন অফিসের মধ্যে আমার এক কলিগ বললো যে আপু আপনি তো অফলাইন করতেছেন, যাই করতেছেন, এখন তো অনলাইনের সিস্টেম, আর যেহেতু আপনি একটা ফাউন্ডেশন আছেন, সবকিছু কিন্তু অনলাইনে হচ্ছে, আপনি চাইলে একটা পেজ খুলে নিতে পারেন, মানুষ পেজেও কিন্তু অনেক সেল করে। তো ওর সাথে কথায় কথায় এখন তখনই আমি একটা পেজ খুলে দিই। তো পেজ খুলে নেওয়ার পর আমি পেজও পোস্ট করি এবং নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আমি নিয়মিত পোস্ট করার চেষ্টা করি, অ্যাক্টিভ হই। এর মধ্যে একদিন আমাদের নোয়াখালী জেলার আমাদের যে কোর ভলেন্টিয়ার আব্দুল করিম মুন্না ভাইয়া গ্রুপে আমার পোস্ট দেখে নোয়াখালী জেলা লেখা, উনি আমার পোস্টটা দেখে নক করে। তো আমার বললো যে তুমি নোয়াখালী কোথা থেকে কাজ করতেছো? আমি বললাম যে আমি সদরে আছি, আমার বাসা হচ্ছে দত্তারহাট। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমার আমি মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিই, তুমি ওখানে যুক্ত হও, ওখানে অসংখ্য ভাই বোনেরা, ওখানে থাকলে তোমার আবার পরিচিতিটা আরো ভালো হবে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া দেন, কোনো সমস্যা নেই। তো আমাকে যুক্ত করে দিল। এরপর থেকে আমি প্রতিদিন 9:30 বাজে আমি মেসেঞ্জার সেশন চর্চা ক্লাসে যুক্ত হই। যুক্ত হওয়ার পরে দেখলাম কি মানে সবাই কি সুন্দর অকপটে কথা বলতেছে, একদম মানে চটপটে খুব সুন্দরভাবে নিজেদের পরিচয়গুলো দিচ্ছে, বাট আমার মুখ দিয়ে কোনো কথা আসছিল না। আমি কি বলবো, আমার মানে আমি শুধু জাস্ট আমার নামটা বললাম, আমি নোয়াখালী থেকে, নোয়াখালী সদর থেকে, এটুকু বলার পর আমার মুখ দিয়ে কোনো কথা আসছিল না। আমি বলতে পারতেছি না আমি কি বলবো। তো পরবর্তীতে বললো যে আসিম সুলতান আপু, তখন আমাদের নোয়াখালী জেলার, উনি ঢাকা থেকে থেকে কাজ করেন, উনি বললো যে আপু আপনি টেনশন করার কোনো কারণ নাই, আপনি তো আপনার নামটা বলতে পারছেন। আমি যেদিন সেশন চর্চা ক্লাসে যুক্ত হই ওই দিন আমি আমার নামটা পর্যন্ত বলতে পারতেছি, আমার নাম বারবার শুধু আটকে আসছিল। আপনি টেনশন করবেন না, নিয়মিত যুক্ত। আমি ওই জায়গাটাতে একটু যেতে চাই যে আপনার বিজনেসে কখন এরকম লস হলো যে পরিবার থেকে আপনাকে বেরিয়ে যেতে হলো? স্যার এটা আমার না, আমার হাজবেন্ডের বিজনেসের বিষয়টা। এটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়িতে ছিল, ও আসলে হচ্ছে কি অনেক বছর বিজনেস করছে, 25 বছর, আমার বিয়ের আগে থেকে আর কি, বিয়ের আগে 13 বছরের মতো এবং বিয়ের পরে 12 বছর নিজে একা হাতে বিজনেস করতো আর কি। বিষয়টা হচ্ছে কি আমার জ্যাঠা শ্বশুরের বিজনেস ছিল এটা। আমার হাজবেন্ড যখন 3 বছর ছিল তখন আমার শাশুড়ি মারা যান। তো যার কারণে আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর অন্য ফ্যামিলিতে বিয়ে করে উনি সেটেল হয়ে যান। আমার অন্যার বলে আর কি আমাদের নোয়াখালীর বাসায় ওর বড় বোন আর ও আমার হাজব্যান্ড দুজনেই ওই জ্যাঠা ফ্যামিলিতে। ওরা কিন্তু 2জন ভাই ছিল, আপন ভাই ছিল, আপন 2 বোন ছিল। আমার শাশুড়ি এবং আমার জ্যাঠা শাশুড়ি 2জন আপন বোন ছিল, এভাবে কিন্তু ওদের একসাথে থাকা ছিল আর কি। হ্যাঁ, তো আমার শাশুড়ি উনি মারা যান, ওনার যখন 3 বছর বয়স আমার হাজব্যান্ডের। তো মারা যাওয়ার পর আমার শ্বশুর যখন আলাদা ফ্যামিলিতে চলে যায় তখন আমার জ্যাঠা শ্বশুর আমার হাজব্যান্ডকে এবং ওনার বোনকে মানে এই বাড়িতে রেখে দেন, বলে যে ওখানে যাওয়ার দরকার নেই, যেহেতু ওনাদের পরিবারের মতে উনি নিজে নিজে বিয়ে করে ফেলছে, ও ওর মতো করেই থাকুক। তো এখানে এরা জন্ম থেকেই জ্যাঠার ফ্যামিলিতে বড় হওয়া, এভাবে এখানেই বড় হয়। তো আমার জ্যাঠা শ্বশুর ওনাকে একদমই ছোটবেলা থেকে, যেমন হাই স্কুলে ভর্তি হয় যখন, তখন থেকে উনি হাতে করে ধরে ধরে নিয়ে যেতেন। উনি একজন ব্যবসায়ী ছিলেন, নোয়াখালীর সোনাপুর মানে শহরে আর কি, অনেক ভালো বিজনেসম্যান ছিলেন, ওনাকে শিখু মিয়া নাম সবাই চিনতেন। তো ওনার বিজনেস পলিসি অনেক ভালো ছিল, যাই হোক উনি অনেক ভালো পজিশনে ছিলেন। তো আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে যেতে স্কুল লাইফ থেকে উনি পড়ালেখার পাশাপাশি জ্যাঠার সাথে থেকে থেকে বিজনেসটা মানে মোটামুটি ভালোভাবে শিখি নেয়। তো এক পর্যায়ে এসে আমার জ্যাঠা শ্বশুর যখন এর বয়স প্রায় আপনার 18-19 এমন, উনি প্যারালাইজড হয়ে যান। হয়ে গেলে উনি অসুস্থ হয়ে যান, আর উনি কোনোভাবে উনি আর বিজনেস পরিচালনা করতে পারেন, চলাফেরাই করতে পারেন না, টোটালি বিছানায়।
তো ওনার কিন্তু 5 ছেলে আছে, ওনার ছেলেদের উপরে ওনার ওই ভরসাটুকু নেই যে যতটুকু ওনার ভাই ছেলের উপরে, কারণ ছোটবেলা থেকে হাতে করে দিয়ে উনি ভাই ছেলেটাকে বড় করছে। ওটা মুদির ব্যবসা, স্টেশনারি, এসব একদম বড়, বিশাল বড় আকারে ছিল আর কি। ওনার ছেলেরাও সবাই শিক্ষিত, বাট ওনাদেরকে দায়িত্ব দেন নাই, দায়িত্ব দিয়েছেন আমার হাজব্যান্ডকে। ওই যে 18 বছর বয়সে তখনই দায়িত্ব দেন। তো উনি ওনার জীবিত অবস্থায় এই 13 বছর শুধু ওই বিজনেসটাই পরিচালনা করেন। তারপরে উনি মারা যাওয়ার 1 বছর পর আমার বিয়ে হয়। আমার পারিবারিকভাবে আমার আব্বুর মতে আসলে রাতে রাতে কথা হয়ে আমাকে এখানে আব্বু বিয়ে দেন। পরবর্তীতে আমার জ্যাঠা শ্বশুর মারা যাওয়ার পরে আরো 12 বছর আমাদের সংসার জীবনের 12 বছর আমরা একসাথে ছিলাম ওই বাড়িতেই। তো প্রায় 25 বছরের যে একটা বিজনেসের যে যতটুকু আপনার লাভ থাকতে পারে আবার লসও থাকতে পারে, হয় না এরকম। 28 জন শুধু বাড়িতে ছিল, 6 জন কর্মচারী ছিল, আর একজন ফিক্সড একটা ছেলে ছিল যেটা বাড়িতে এবং দোকানে কাজগুলো করতো। তো মোট 35 জনের খাবার আমাদের একবেলা রান্না হতো শ্বশুর বাড়িতে। এমন একটা বড় ফ্যামিলি। আমার জ্যাঠাতো ভাসুর যারা, এরা আসলে জ্যাঠাতো হিসেবে কখনোই দেখে নেই আমাকে, আমিও ওইরকমই ছিলাম, একসাথে একই ফ্যামিলিতে থাকা আর কি, সবকিছু মানে একই ফ্যামিলির লোকজন হিসাবে আসলে থাকা। তো পরবর্তীতে দেখা গেল যে আপনার এই যে 25 বছরের বিজনেসের যে একটা লম্বা সময়, এই সময়ের ভিতরে আসলে সবাই ঠিকই পড়ালেখা করছে, কেউ কাজে মনোযোগী হয় নাই, অলস জীবনযাপন যেটাকে বলে আর কি। সবাই শুয়ে বসে এভাবে করে সময় কাটাতো। এই যে বাবার বিজনেস ধরা, অন্য আরো কিছু কিছু কাজ আছে এগুলা করা, বা নিজেরা জব করা, মানে একটা ব্যক্তিও কোনো রকম জবে বা কোনো কিছুতে নিজেরা ইনভলভ ছিল না, সমস্ত সবকিছু প্রেশার থাকতো এই দোকানে, সব আমাদের। মানে এমন একটা কন্ডিশন হয় যখন সবকিছু হিসাব নিকাশে একটা বিষয় আসে, দেখেছে না বিজনেস পরিচালনা করতে হলে অনেকগুলো টাকার দরকার পড়ে, কিন্তু আইসে যদি আপনার ব্যয় বেশি হয়ে যায় তখন ওই বিজনেস টিকে রাখাটা মুশকিল। তো পরবর্তীতে দেখুন সবকিছু হিসাব নিকাশ করতে দেখে যে অনেক টাকা ঋণ হয়ে যায়, এমন ঋণের পরিমাণটা এমন হয়ে গেছে প্রায় কোটি টাকার মতো হয়ে গেছে। কিন্তু যখন না ওরা এই বিষয়টা জানতে পারে, এরা জানে যে ঋণ আছে হয়তো 20-30 লক্ষ টাকা এরকম হতে পারে, কিন্তু যে ঋণের পরিমাণ এরা তো খুঁজে নেয় না, এরা তো কখনো যায় নাই। যখন জানতে পারে যে মোটামুটি সবকিছু হিসাব নিকাশ পর অনেক টাকা ঋণ হয়ে গেছে, তখন এরা এবার কৌশল করে যে এদের কোনোভাবে রাখা যাবে না, ও তো আমাদের রক্তের ভাই না, ও তো চাচাতো ভাই, ওরে রাখা মানে হচ্ছে আমাদেরকে ঋণের গুলার ভাগিদার হওয়া। এই যে 25 বছর নিজের গায়ের ঘাম মানে পানি করে যে সে যে পরিশ্রম করলো, এই যে পরিবারের জন্য মানে সবকিছু করে গেল, এটা আসলে ওরা তখন আর এই যে পরিস্থিতিতে পড়ে আর এটা মূল্যায়ন রাখলো না। পরবর্তীতে ওরাই কৌশলে বললো যে আচ্ছা তুমি যাই তোমাদের বাসায় কয়দিন বাইরে আসো, আমরা দেখি এর ভিতরে এগুলা কিছু গোছা গাছে নেওয়া যায় কিনা। একথা বলে আমাকে বাসায় পাঠিয়ে দিল। এরপর থেকে আর ওই বাড়িতে যাওয়ার আর কোনো সুযোগ দিল না। আপনার হাজবেন্ড এখন কি করে? আমার হাজবেন্ড এখন ঢাকাতেই আছেন, ছোট একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করেন। শুনবো আপনার গল্প শুনবো, আমরা তার আগে একটু মোখলেসুর রহমানের কাছে যেতে চাই। আপনার গল্পটা একটু শুনতে চাই। আপনি 15,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন, এখন আপনার প্রায় মাসে 7 লাখ টাকা সেল করেন, কি সেই গল্প একটু শুনতে চাই পেছন থেকে। স্যার আসলে এই গল্পের একটু পেছন থেকে আমি বলতে চাই স্যার, আমি ছোটবেলা থেকে অনেক একটু দুরন্ত প্রকৃতি ছিলাম, কারণ আমি কোনো বাধা মানতাম না। এবং স্যার আমি যখন যা ইচ্ছা আমার বন্দির মধ্যে ভালো লাগতো না স্যার। ওকে, এ কারণে পড়াশোনা মনোযোগ বসতো না, আমি খেলাধুলার উপরে বেশি থাকতাম আসলে এই ছোটবেলা থেকে। আর আমার বাবা চাকরি করতেন একটা মাস্টার রোলে জমির রেজিস্ট্রি অফিসে। এখন সে আমাদের প্রতি অতটা আর কি খেয়াল করতো না কিংবা সময় পাতো না, তার মানে সে অফিসে যেত 9টায় আবার রাত 10টায়, এর মধ্যে কিন্তু আমাদের টেক কেয়ার করার মতো কোনো ইয়ে ছিল না। আর আমি যৌথ ফ্যামিলিতে থাকার কারণে আমার চাচা আসলে এগুলো টেকভাল করতো, কিন্তু সে চাইতো যে আমরা একটা গন্ডির মধ্যে থাকি। আমার বাবা ইনকাম করতো, কিন্তু আমরা যে ফ্যাসিলিটিস পাওয়ার কথা ওইটা আমরা পাইতাম না। এখন মন থেকে তখন আর কোনো কিছু ভালো লাগতো না, পড়াশোনা ভালো লাগতো না, খেলাই ভালো লাগতো। এরপরে স্যার আমি প্রাইমারি গন্ডি পার হয়, হাই স্কুলে ভর্তি হয়ে আমার দুলাভাইয়ের মাধ্যমে আমি চলে যাই। তার মানে আমার যখন বাড়ি ভালো লাগতেছে না, আমি চাচ্ছি একটা স্বাধীন কোনো জায়গায়। আমার দুলাভাই অফার করলো যে তুমি চলো আমার ওখানে পড়াশুনো করো। আমি স্যার চলে গেলাম আমার দুলাভাইয়ের বাড়িতে। যেদিন বললো তার পরের দিন আমি সব গোছাই নিয়ে দুলাভাইয়ের বাড়িতে চলে গেলাম। দুলাভাই সেটা আমার পাশের থানায়, আমি শ্যামনগর থানা, সাতক্ষীরার ভেতরে কালীগঞ্জ থানায়। আমি পাইলটে ভর্তি হয়ে গেলাম, সেখানে আমি পড়াশুনো করতেছি। নতুন পরিবেশ, কোনো কিছু ভালো লাগে না, তারপরেও চেষ্টা করতেছি দুলাভাইয়ের মাধ্যমে কিছু কিছু স্টুডেন্টদের সাথে পরিচয় হয়ে তাদের সঙ্গে মিশে কাজ করার জন্য কিংবা খেলাধুলো এই জাতীয় পড়াশুনো করার জন্য আমি পড়াশুনো করতেছি। কিন্তু আমার দুলাভাই আবার একটা কলেজের ক্রীড়া শিক্ষক ছিল,
সে আমার যতটুকু পড়ানোর দরকার ততটুকু পড়াইতো, আবার খেলার জন্য সে উন্মুক্ত করে দিত। কিন্তু তার একটা শর্ত ছিল, টাইম মতো আসতে হবে। যত সময় পড়ার দরকার তত সময় পড়বে, তো তারপরে তুমি খেলা করতে যাওয়ার সমস্যা নেই। এই জিনিসটা আমার খুব স্যার ইয়ে করলো। স্যার আমার দুলা ভাই আমার খুব টেক কেয়ার করতে থাকলো। এবার এই করতে করতে আসলে স্যার আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না, অঙ্কে প্রত্যেকবারই ফেল করতাম। তা আমার এর মধ্যে একটা দাদার সাথে পরিচয় হয়, মনোজ দাদা। উনি আবার পল্লী বিদ্যুতে চাকরি করতো, আবার বিসিএস এ পরীক্ষা দিত। সে দেখতাম সে আমাদের দুলাভাইয়ের বাড়িতে ভাড়া থাকতো। তো সে এই অবস্থা শুনে সে আমার একটু বললো যে তুমি আমার সাথে আসো, যে এই অঙ্কগুলো আমি তোমার সলভ করে দিতে পারবো। আমি মনের আনন্দে তার কাছে গেছি। আমি টেস্টে পাস করছি, এসএসসি ভালোভাবে পাস করে গেছি মোটামুটি। যেটা আমার কথা ছিল না স্যার, আমার এসএসসি গন্ডি পার হওয়ার। প্রথম গন্ডি পার হইলাম, দুলাভাই আমার নিয়ে আসলো, আমি একটা স্বাধীন জীবন পাইলাম। এরপরে ওনার মাধ্যমে আমি এসএসসিটাও পাস করে গেলাম। তখন মনে করতাম যে স্যার আমি ট্যালেন্ট ওয়ানে যেন এসএসসিটা কোনো রকম পাস করলেই হবে। এখন আমি এসএসসি পাস করলাম। এবার দুলাভাই ডিসিশন দিল যে তুমি ভর্তি হবা ডিপ্লোমাতে। তখন আমার চিন্তা আসলো, হ্যাঁ ডিপ্লোমা তো আমি অনেক জায়গায় শুনলাম যে ডিপ্লোমাতে ভর্তি হইলে পরবর্তীতে চাকরি করা যাবে, যে অল্প সময় 4 বছর পরে আমি একটা চাকরি করতে পারবো মোটামুটি। আমি ডিপ্লোমায় ভর্তি হয়ে গেলাম সাতক্ষীরা পলিটেকনিক্যালে। স্যার এখানেও একটা কথা, তখন আমার কি ইয়ে ছিল, মেজর ছিল রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন, কিন্তু আমার মূলত কম্পিউটার সায়েন্সে পড়ার ইচ্ছা ছিল। কিন্তু আমি পাইলাম, আমার পয়েন্ট কম থাকার কারণে আমি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনে আমি অ্যাডমিশন নিলাম। নেওয়ার পরে ওখান থেকে আমার পড়াশোনার একটা গতি বেড়ে গেল। স্যার আমি খুব ভালোভাবে পড়াশুনো করতেছি, ভালো রেজাল্ট করতেছি, ভালো করে আমি ডিপ্লোমাও পাস করে গেলাম। ডিপ্লোমা পাস করার এর মধ্যেখানে যে একটা স্যার ছিল খুব হেল্পফুল, আমার খুব সাহায্য করত। আমার ডিপার্টমেন্টের স্যার কিন্তু বন্ধুর মতো। যদি ভালো কোনো কিছু জোগাড় হইতো আমার বলতো যে মঙ্গলেশ্বর তুমি আসো, তোমার ভাবি তোমার আসতে বলছে, তুমি এই খাবারটা খেয়ে যাও, তোমার দুপুরে কিংবা রাত্রে খেয়ে যাও। তা আমিও সরল মনে তাদের সঙ্গে যে একটা আমার স্যার ডাকতেছে, আমি যাই তার কাছে সে খাবার খাইতাম। তারপরে কোনো যদি আমার পড়াশোনার বিষয় জানা থাকতো আমি সেটা আমি স্যারের কাছ থেকে সলভ করে নিতাম। এরপরে ডিপ্লোমা শেষ স্যার, এরপরে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে বহুত জায়গায় আমি সিভি দিছি চাকরির জন্য, কিন্তু স্যার কোনো অবস্থাতে কোনো জায়গাতে ডাকে না, চাকরিও হয় না। একদিন আমার এক বড় ভাই বললো যে একটা চাকরির অফার দিল, সেটা হলো কুরিয়ার সার্ভিসে, স্টোর কিপার হিসেবে, কুরিয়ার সার্ভিসে। স্যার আমি চাকরিটা গ্রহণ করলাম এবং সে জায়গায় স্যার আমি 10টায় ডিউটি শুরু করি, পরের দিন সকাল 6টা পর্যন্ত আমি কাজ করি, শুধু ঘুম। কোনো দিন দেখা যাচ্ছে 4টায় শেষ, কারণ স্টোর কিপারে এমন একটা চাকরি যে যত সময় ট্রাক লোড আনলোড হবে তত সময় থাকা লাগবে। আমরা 2 জন ছিলাম, তো এই প্রতিনিয়ত এই কাজটা আমার করতে হবে স্যার। এমনও দিন গেছে বর্ষার মধ্যে আমি দাঁড়ায় দাঁড়ায় আমি মাল বোঝাই দিচ্ছি, ট্রাকে উঠতেছে, আমি কাটতেছি, গুনতেছি। আবার এইগুলো হিসাব মেলানোর একটা বিষয় আছে, এগুলো মিলাই এই যে ঘুমাইলাম স্যার 10টার মধ্যে। আবার কুরিয়ার সার্ভিসের মনে করেন যে, আর এটা গুলিস্তানে ছিল, সুন্দরবন স্কয়ারের অপোজিটে। ওই 10টার দিকেই আবার কাস্টমার এসে নক করতেছে, ওই জায়গায় ঘুমাচ্ছি, ওই জায়গায় খাচ্ছি। তখন ওখানে বাটি সিস্টেমে যে খাবারটা ছিল স্যার আমি খাইতাম, কিন্তু এটা আমি কোনো সময় অভ্যস্ত ছিলাম না। এখন রেগুলার এই জিনিসটা করতেছি। এরপরে স্যার আমার এইটা আর ভালো লাগতেছে না। হঠাৎ করে আমি ভাইটা বললাম, ভাইয়া আমি আর এই চাকরি করবো কেন, তা আমি আর কষ্ট করে পারতেছি না। আমি 1.5 বছর এই চাকরি করছি, 1.5 বছর ওই যে রোদ বৃষ্টি শুয়ে স্যার, না ঘুমিয়ে না খেয়ে আমি এটা করলাম। বেতন কত ছিল? বেতন 6,000 টাকা দিত, আর নাইট করলে 100 টাকা করে খাওয়ার বিল। এরপরে আমি যখন চাকরি ছাড়লাম, আমার এক চাচা এই রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের একটা কোম্পানিতে আমার ঢুকাই দিল। তো এইটা ছিল স্যার সাভার নিউ মার্কেট। তখন আমি আমি পড়াশোনা করছি, কিন্তু বাস্তব অভিজ্ঞতা তো আমার আসলে ওইভাবে করতে পারি নাই, কারণ পড়াশোনার সঙ্গে বাস্তবের অনেক গরমিল আছে, পার্থক্য আছে। এখন আমি ওখানে প্রতিনিয়ত আমি সেখানেও ডিউটি 8টার থেকে
মনে করেন মার্কেটে মেনটেনেন্স সহ ইনস্টলেশন সহ সব ধরনের কাজ হয়। আর মার্কেটের যে সার্ভিসিং এডগুলো হয় মার্কেট বন্ধের পরে, দেখা যাচ্ছে রাত 8টা পর্যন্ত মার্কেট, 8:30 থেকে আবার কাজ শুরু হচ্ছে, যে বিভিন্ন ধরনের কোন জায়গায় কি প্রবলেম আছে না আছে এগুলো আবার দেখা লাগতো। তো এই করতে করতে প্রায় 12টা 1টা বেজে যেত। তো এর মধ্যে স্যার আমি এই কাজ করতেছি, এখানে আমার স্যার চাকরিতে বেতন ছিল 5,000, তাও আমি করতেছি। তারপরে এগুলো ভালো লাগতো না, তাও করতেছি। এখন ঢাকায় আসছি, থাকা খাওয়া সবকিছু মিলেই তো একটা বিষয় আছে স্যার, কারণ এগুলো তো আমি বাড়িতে সব সময় আনতে পারবো না কিংবা দিবে না, সে কারণে আমি কষ্ট করে এটা চালিয়ে যাচ্ছি। এরপরে আমার এক ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, ওখানে তার বাড়ি চিটাগাং, নাজমুল হাসান সিফাত। ও আমার সাথে বললো যে ভাইয়া চলেন আমি ইয়েতে ভর্তি হই, ভার্সিটিতে। তখন পড়াশুনোর একটা ইয়ে আছে, আমি ভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। তখন বাড়িতে বললাম যে আমি ভার্সিটিতে ভর্তি হয়েছে, আমার মাসে 5,000 টাকা করে দেওয়া। তা আমি ওই 5,000 টাকা বাড়ির থেকে রাজি করে আনলাম, তাও দিতে চাইতো না। আমার 2 বোন ছিল, একজন বড় একজন ছোট, দুইজন আব্বাকে বলতে লাগাই দিতাম যে আমার যেন অবশ্যই 10 তারিখের মধ্যে 5,000 টাকা আমাকে দেয়। সমর্থ ছিল স্যার, কিন্তু তারপরেও দিত না, বুঝতে পারছি। কারণ ওই যে ইনকাম করতো কিন্তু দিত না। এমনও দিন গেছে স্যার, আমি যে একটা ওই আন্দোলন হলো, যে ভোটের একটা আন্দোলন হলো বিএনপির এর পরে, ল্যাবিড হাসপাতালে ওইখান থেকে আমি আমিনবাজার পর্যন্ত হাঁটে গেছি, কোনো গাড়ি নাই রোডে, আমরা দুইজন হাঁটতে হাঁটতে ওইখানে গেছি। এরপরে ট্রাকে উঠছি, মনে করেন যে ট্রাকগুলো ইট বয়, এই ট্রাকে উঠে আমরা সাভার পর্যন্ত গেছি। এমন দিন গেছে যে বাসের ছাদে উঠে ওই পড়াশুনো করতে যেয়ে ওখান থেকে ওখানে গেছি। এরপরে হঠাৎ করে শুনলাম যে প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে গেছে, ওখানে আমার চাকরি নেই। এখন কি করবো স্যার? এরপরে আমি বাড়িতে আবার বললাম যে আমার একটু টাকা পয়সা বাড়াই দিয়ে আমি একটু, প্রায় 1.5 বছরের মতো স্যার আমি আমার বেকার হয়ে গেলাম। আর এই যে আমার ফ্রেন্ড চাকরি করতেছে ওখানে, আর এর মাধ্যমে আসলে আমার ব্যবসার হাতে ঘড়ি। ও বললো যে ভাই একটা ইয়ে আছে, যে আমার ভাই এরকম বাড়ি থেকে ইলেকট্রনিক জিনিস, ল্যাপটপ, কম্পিউটার, তারপরে কসমেটিক এগুলো নিয়ে আসে, তা এইগুলো আপনি সেল করবেন, আপনাকে 8,000 টাকা করে দিই। তা আমি তখন ভার্সিটির শেষ পর্যায়ে, কোন কোন ভার্সিটি? ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে, তখন আমার শেষ পর্যায়ে, আমি তখন ধানমন্ডিতে জিগাতলার এদিকে থাকি। তা আমি এক কথায় রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে উনি যে লাকেশ দিয়ে মোবাইল, ল্যাপটপ, তারপরে কসমেটিক এইগুলো আনতো, তো এইগুলো আমি পেটি করে নিয়ে বিভিন্ন মার্কেটে মার্কেটে যারা যারা নেয় পাইকারি সেল করে আসতাম। বসুন্ধরায়, তারপরে মাল্টিপ্লান সেন্টার, যে যেখানে বিক্রি হয় আমি এগুলো নিয়ে ব্যাগে করে নিয়ে নিয়ে তাদের কাছে সেল করে আমি টাকা নিয়ে। কি গেলেই সেল হতো না? না, পাইকারি সেল। না মানে অ্যাপ্রোচটা কি ছিল? আপনি কি গেলেই ওরা সেলটা হয়ে যেত, নাকি 10 জন 100 জনকে বললে? না, দেখা যাচ্ছে আমি পাইকারি অনেক ইয়ে ছিল, তাদেরকে বলতাম, প্রথম অবস্থায় নিতে চাইতো না, যে না নেওয়া যাবে না, এটা চোরাই কিনা কিংবা অন্য কোনো ইয়ে কিনা, কারণ অনেক ইয়ে আছে তো, ফ্রড আছে, যে এইভাবে তো ইয়ে করেছে, কনভিন্স করতে হতো। অনেক কনভিন্স করে তারপরে দেখা যাচ্ছে কেউ নিত, কেউ বলতো যে আপনি চলে যান, আপনার কাছ থেকে নেবো না। যখন আমি প্রতিনিয়ত যাচ্ছি স্যার, তাদের কাছে একটা সম্পর্ক হয়ে গেল। দেখা যাচ্ছে আমি তখন থেকে টুকটাক তাদের, এটা কিন্তু আমার ব্যবসা না, তাদের ব্যবসা, কিন্তু সম্পর্কটা বিল্ড আপ হলো। এরপরে নিউ মার্কেট, তারপর মাল্টিপ্লান, বসুন্ধরা সিটি, এই কয়টা মার্কেটে আমি ঘুরে ঘুরে স্যার এইগুলো সেল করছি, মোবাইল সেল করছি। এরপরে ওদের ব্যবসাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আমিও স্যার বেকার হয়ে পড়লাম। হ্যাঁ, ওইটাই বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে আমি কি করলাম, ওই যে আমি এই ইয়েতে 8,000 টাকা স্যার ইয়ে পাইতাম, এর থেকে কিছু টাকা স্যার আমার কাছে ছিল 15,000 টাকা। এই 15,000 টাকা, যে আমার ফ্রেন্ডের ভাই আমাকে আবার খুব ভালোবাসতো স্যার, উনি থাকতো দুবাই। তা আমি বললাম ওরা তো ব্যবসা বন্ধ হয়ে গেছে, ওদের কোনো ইয়ে নাই। তা আমি বললাম ভাই আমার একটা ইয়ে ঠিক করে দেন, কেউ যেন টুকটাক ল্যাপটপ পাঠায় কিংবা মোবাইল পাঠায়, এমন কাউকে আমার একটু যোগাযোগ করতে।
তিনি আমার একটা এর সাথে যোগাযোগ করে দিল। সে প্রথম এতেই আমাকে 1 লাখ টাকা বাকি দিল, বাহ। ল্যাপটপ পাঠাই দিল। তার মানে আগে আমাদের সিস্টেম হলো আগে টাকা পাঠাইতে হয়, তারপরে ল্যাপটপ দেয়। সে আমার আগে ল্যাপটপ 1 লাখ টাকার ল্যাপটপ পাঠাই, আমি সেল করে, সে বললো না যে আপনি কবে দিবেন, এটা আমি ল্যাপটপটা সেল করা মাত্রই আমি তাকে যেহেতু আপনার তো কাস্টমার রেডি, কাস্টমার মার্কেটে আপনি ঘুরে আনেন। জি স্যার, আমি পাঠাই দিলাম। সে আবার কিছু ল্যাপটপ পাঠাই দিল, কারণ আমার হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আমার এখনো পর্যন্ত স্যার আমার সঙ্গে তার ফেস টু ফেস দেখা হয়, কিন্তু কন্টিনিউ স্যার আমার ব্যবসাটা চলে যাচ্ছে আল্লাহর রহমতে। এখন সেই ব্যবসায় করতে সেই ব্যবসায় আমি করছি। এরপরে আমার এক দুলাভাই আবার এই ব্যবসা করত, তা আমি তার ওইখানে বসা শুরু করলাম, তার অনুমতি নিয়ে আমি বসা শুরু করলাম। কিন্তু আমি এই কাজগুলো তার মানে আমি শ্রম দিচ্ছি স্যার, আমি যে বেনিফিটের জন্য আসলে যতটুকু পাচ্ছি আমার খাওয়া থাকা এইটুকু চলতেছে, কিন্তু আমি অন্যদিকে আর করার পুঁজি বাড়ানো কিংবা উনি ওই সাপোর্টটা টুকটাক দিচ্ছে। আর আমার দুলাভাই যে আছে, আমি ওনাকে শুধু ল্যাপটপ দিচ্ছি, উনি হয়তো বা 500-1000 টাকা আমাকে ধরাই দিচ্ছে যে এইটা। এখন ওই দুলাভাইয়ের সঙ্গে আমি কাজ করতে করতে আমি মোটামুটি যতটুকু সাপোর্ট দেওয়ার মতো, যে একটা অফিস সাপোর্ট বলেন কিংবা একটা কাস্টমার সাপোর্ট, ল্যাপটপ কম্পিউটারে যে সাপোর্টগুলো দেয়, এই সাপোর্টের আমি মোটামুটি কাজ শিখে গেলাম, হাতের কাজগুলো। এখন দুলাভাই আমাকে অফার করলো যে তুমি আমার পার্টনার। আমি এক বন্ধুর কাছ থেকে 3 লাখ টাকা তার বেতনের এগেনস্টে লোন নিয়ে আমি দুলাভাইকে ওই টাকাটা দিই। উনিও এই ব্যবসার মধ্যে ইনভেস্ট করে, কিন্তু একটা টাইম স্যার, এটা যে ল্যাপটপগুলো আসে সেল হয়, এন্ট্রি করা যে কোনো কারণে এটা কিছু ভুল হয়, হওয়ার কারণে স্যার ওখান থেকে আমার লক্ষাধিক টাকা আবার লস হয়েছে, 1 লক্ষ টাকার উপরে লস হয়ে যায়। যাওয়ার পরে আমি কি করলাম, করোনার আগে এটা, তখন আমি কি করলাম যে আমি দুলাভাইয়ের সঙ্গে বললাম যে দুলাভাই আমি আর পার্টনারে থাকতে চাই না। আমি তখন আবার ব্যাক করলাম যে আমি নিজেই করব। তখন স্যার আপনার একটা ভিডিও আমার সামনে আসছে, কারণ আমি ব্যবসা করতেছি ঠিক, কিন্তু ব্যবসার যে প্রাণটা আসলে আমি খুঁজে পাচ্ছি না, যে আমি কোনো মেন্টর কিংবা এইটা আমি খুঁজে পাচ্ছি না। আমি আমার মতো ব্যবসা করতেছি, কিন্তু কোনো নির্দিষ্ট কোনো পলিসি অনুযায়ী আমি ব্যবসা করতে পারতেছি না। স্যার আপনার একটা ভিডিও আমার সামনে আসলো যে স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সফলতা আসবে। আমি এই জিনিসটা বারবার দেখতেছি। আর কিন্তু আমি গ্রুপের নামটাও আমি সে সময় করতে পারি নাই কিংবা বুঝতে পারি নাই, প্রথম তো স্যার আমি দেখতেছি। এরপরে বৃষ্টি সবার জন্য পড়ে ভেজে কেউ। আমার স্যার আপনার প্রতি আরো আন্তরিকতা বেড়ে গেল। আমি করতেছি যে এত সুন্দর সুন্দর কথা বলতেছে স্যার, এটা তো অনেক ভালো কথা, এটা তো ব্যবসায়িক। আমি আরো খুঁজতে থাকলাম। এরপরে টোটাল আপনার কয়েকটা 5টা-6টা আমি স্যার ভিডিও করলাম। তারপরে আমি চাকরি করব না, চাকরির থেকে স্যার একটা দেখে আমি আরো হইলাম। এরপরে আমার এক কাজিন আবার আমরা এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়েছিল কিছুদিন আগে। ও 11তম ব্যাচে যুক্ত হয়েছে। এরপরে আমাকে বলার পরে আমাকেও যুক্ত করে দিলে আমার স্যার ধানমন্ডি জোনে আমি তখন যুক্ত হই। প্রথম স্যার আমি যখন মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছি, যখন আমার ডাকতো আমি তো মোবাইল দিয়ে পালাইতাম। কিভাবে কথা বলবো স্যার, আমার ছোটবেলা থেকে আমি একটু তো কথা অত ভালো করতে পারি না স্যার। আজকে খুবই ভালো কথা বলতেছেন। জি স্যার, এটা আপনার অবদান স্যার, আপনার গ্রুপের অবদান স্যার। সেল করলে তো কথা বলতে হবে। জি স্যার। এখন এই যে আমার সেলগুলো যে হয়েছে স্যার, আস্তে আস্তে এগুলো বাড়তে থাকলো। আর স্যার আমার একটা ছিল যে আমি যতই আমার কষ্ট যাক, আমি সততা থেকে নড়ব না, কারণ আমার কমিটমেন্ট থেকে আমি সরব না। আমার অল্প লাভ হোক, অল্পতেই আমি সন্তুষ্ট। আমি মানুষকে চাই ঠকাবো না, আমি মানুষকে কখনো ঠকাবো না স্যার। আমার এমনও হয়েছে যে স্যার কেউ বিপদে পড়ছে, আমার এত টাকা লাগবে, আমার থাকা আর না থাকা আমি অন্য জায়গাতে করেও তাকে আমি উপকার করার চেষ্টা করছি। আমাদের গ্রুপেও অনেকেই আইছে যে আমি একটু ব্যবসা করবো।
প্র্যাকটিক্যালি একটা স্যার একটা যে বিষয়টা আছে আমার কাছে আসছে। আপনি বলতেছিলেন ব্যবসার কৌশল সিস্টেম এগুলো এখান থেকে শিখেছেন, কথা বলা জড়তা কাটানো। কেটেছে। আর কি কি পরিবর্তন এসেছে আপনার জীবনে? স্যার আমার যে পরিবর্তনটা এখানে আসছে, যে আমার যে ব্যবসার প্রাণটা স্যার আপনার এই নিজের বলার মতো গল্প থেকে পেয়েছি স্যার। কারণ আমি আর হতাশ হই না, কারণ লস লাভ ব্যবসায় থাকবেই, কিন্তু হতাশা স্যার আমি আর হই না, কারণ ওই যে স্পিরিটটা আমার আসছে। আর স্যার আমার এখন মাসে কত টাকা সেল করেন? স্যার আমার এভারেজ সেল 7 থেকে 8 লাখ টাকা, এর বেশি হয় কম হয় এরকম এভারেজ সেলটা আমি স্যার ল্যাপটপ সার্ভিস দুবাই থেকে আনি ওইগুলো স্যার। আর স্যার আমি এর সাথে আমি ইলেকট্রনিক সার্ভিসটাও চালু করতে চাচ্ছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ করে। আপনার যে কোর ওই যে রেফ্রিজারেটর, এটা নিয়ে একটু ভাবেন আপনি, কারণ এই যে লেখাপড়াটা তো আর ইয়েতে যাওয়ার কথা না, এবং এটা আমরা যারা ভুক্তভোগী সেটা হচ্ছে অনেক সময় প্রবলেম হয়, আমরা সঠিক লোক পাই না। যদি এরকম একটা সার্ভিস সেন্টার, আপনার ফ্রিজ বিক্রি করার দরকার নেই, বা আপনি ফ্রিজ বিক্রি করেন অসুবিধা নেই পারলে, কিন্তু আপনি যদি সার্ভিসটা দেন যে আমি ঢাকা শহরে 500 লোকের সার্ভিস দেব, বিশাল ব্যবসা হতে পারে। আপনার স্বপ্নের কথা শুনবো আমরা, তার আগে আমরা একটা নাসরিনের কাছে আসতে চাই। নাসরিনের কোথায় দেখতে চান নাসরিনকে আগামী 10 বছর পর? স্যার অবশ্যই আমি আমার নীলাব্রকে নিয়ে আমার অনেক স্বপ্ন স্যার। এই নীলাব্র নামটা আমি সিলেক্ট করার জন্য স্যার আপনার সেশনগুলো, আপনার কথাগুলোকে আমি ফলো করার চেষ্টা করছি যে আপনি সময় নেন, আপনি যখন একটা বিজনেস বা আপনি একটা নাম দিবেন আপনার উদ্যোগে, তখন ওটাকে সময় নিয়ে এমন একটা নাম নির্বাচন করুন যেন ওইটার মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করে, যেন সবার মুখে মুখে থাকে। আমি জানি না কার কেমন লাগে, তো আমার অনেক বেশি পছন্দের, অনেক ভালো লাগার, আমি অনেক সময় নিয়ে আমার পেজের নাম দিই নীলাব্র। স্যার আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ শুধু আমাকে নীলাব্র নামেই চিনে, আমাকেই ডাকে নীলাব্র বলে। আমার নামটা পর্যন্ত শামিমা নাসরিন এই কথা অনেকে বলে না যে নীলাব্র আসছে, বিশেষ করে আমরা নোয়াখালীতে যেসব মিট আপগুলোতে আমি একত্রিত হই। আমার এই জিনিসটা অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। আমার হ্যাঁ, জামদানি শাড়ি বাংলাদেশে মানে দেশীয় বেশি ম্যাক্সিমাম প্রোডাক্ট আর কি, সেটার ভিতরে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি আছে, থ্রি পিস আছে, সেটা রেডিমেড এবং কাটা থ্রি পিস দুটো রাখি, পাশাপাশি কিছু ইন্ডিয়ান ড্রেস এবং জুট ফ্যাব্রিক্সের গুজরাটি কাজের যে ব্যাগগুলো আছে ওগুলো, মানে ঐতিহ্যের সাথেও থাকতে চাই, পাশাপাশি সার্ভিসটা এমন হবে যেন সবার কাছে সহজলভ্য হয়। রেগুলার ইউজের জন্য যেসব প্রোডাক্টগুলো ওইগুলো রাখার চেষ্টা করি সবসময় বেশি। স্যার আমি তো শুধু এটা না, এর পাশাপাশি আমি আরেকটা উদ্যোগ নিই, সেটা হচ্ছে হোমমেড আচার, যেটা আমার নিজের হাতে তৈরি করা সম্পূর্ণ আচার। আমি গত 1 বছর ধরে আমি হোমমেড আচারের সাথে আছি। স্বপ্ন বলতে কি শুধু একটার ভিতরে আমি সীমাবদ্ধ থাকতে চাই না স্যার, এটা আপনার কাছ থেকে শেখা। আপনার একটা সেশনে আমি পড়েছি যে শুধু একটা কাজের জন্য আপনার জন্ম হয়নি, আপনি চাইলে একসাথে অনেকগুলো কাজ করতে পারেন, একটা দুইটা বা তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারেন স্যার। ওই কথাগুলাই আসলে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করি। ওই চেষ্টা থেকে মূলত আমি আমার যে পোশাকের যে বিজনেসটা, এটা আমি 2 বছর যখন রানিং করি, তার পরবর্তীতে আমার কাছে মনে হতো না আমি জবটা ছেড়ে দিই। আমার নিজের যে কাজ, এই কাজে আমি ঠিক মতো সময় দিতে পারতাম, যেহেতু আমাকে 8 ঘন্টা অন্যের প্রতিষ্ঠানে সময় দেওয়া লাগতেছে। আমার আসলে জব করলে আমি আমার নিজের প্রতিষ্ঠানে সময় দিতে পারি না, কারণ যেহেতু আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমাকে ওখানে সময় দিতে হয়। পাশাপাশি আমার উদ্যোগে ওই পরিমাণ সময় দিতে পারি না যে পরিমাণ দিলে আমি অন্তত মানসিকভাবে শান্তি পাবো। তো শুধু মনে হতো যে না জবটা ছেড়ে দিই, কিন্তু 1 বছর পর থেকে এমনটা লাগতো। কিন্তু ওই যে স্যার আরেকটা সেশনে আপনি বলছিলেন যে আপনি যাই করেন না কেন, আগে আপনার ওই যেটা শুরু করবেন এটাকে একটা অবস্থানে পৌঁছানো পর্যন্ত আপনি জব ছাড়বেন না। আপনি আগে আপনার প্রতিষ্ঠানকে, আপনার উদ্যোগকে এমন একটা লেভেলে নেবেন যেন আপনি নিজে চলতে পারেন, এখান থেকে টাকা না ধরার আগে। তো ওই বিষয়গুলো আসলে মাথায় রেখে আমি 2 বছর আমার জবের পাশাপাশি আমি আমার উদ্যোগটা পরিচালনা করি। তারপর আমি জবটা ছেড়ে আমি 6 মাস শুধুমাত্র মানে পোশাক আইটেম নিয়ে বিভিন্ন ধরনের চেষ্টা করছি আরেকটু বাড়ানোর জন্য, আরো ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য, আরো ভালোভাবে সময় দেওয়ার জন্য। তারপরে হ্যাঁ ইনশাল্লাহ স্যার ওইরকম চিন্তা ভাবনা আছে। যেমন আমি কিছু করছি এমন, যেমন হাতের কাজের কিছু জিনিস, পাঞ্জাবি হাতের কাজের 3 পিস, এমনও সিরাজগঞ্জ থেকে আমি অর্ডার, অনেক আমাদের উদ্যোক্তা মানে থেকে একজন নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের একজন আপু থেকে আমি সিরাজগঞ্জ থেকে অর্ডার দিয়ে করাই নিতাম। হ্যাঁ 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 পরিচয় হয়েছিল স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। মুখলেস, আপনার স্বপ্নের কথা শুনতেছি, কোথায় দেখতে চান এই ল্যাপটপ ব্যবসা? আমার স্বপ্ন হলো স্যার এই ব্যবসাকে আমি একটা পর্যায়ে নিয়ে আস্তে আস্তে আরও ব্যবসা শুরু করে। আপনি যেটা বলছেন স্যার ওটাও আমার মাথায় আছে, ইনশাল্লাহ আমি করব। তারপরে ইলেকট্রনিক সার্ভিস, কারণ আমরা সার্ভিস জগতে আসলে অনেক ঘাটতি আছে, যেন সততার সাথে যে সার্ভিসটা স্যার আমি যেন এটা প্রোভাইড করতে পারি। সার্ভিস বলে, তারপর হচ্ছে সার্ভিস, ফ্রিজের সার্ভিস বলে, ফ্যান তো এখন কম চলে,
তারপরে টয়লেট সার্ভিস, অনেক রকমের প্রবলেম হয়ে যায়। এগুলোর জন্য প্রপার লোক খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, এবং এসি তো যেটা হয়, দুজন মিস্ত্রি থাকলে যে প্রবলেম, দুইটা প্রবলেম মানে অ্যাকুরেট জিনিসটা তো এগুলোতে কিন্তু যদি সত্যিকার আপনি ভালো করতে চান, লেখাপড়া করতে চান, এগুলো নিয়ে প্রপার সার্ভিসটা দিতে চান, মানে সুনাম। আমরা তো অনেক সময় অনেক লোকের পার্সোনালি ডাকি যে ভাই তুমি আসো, কারণ কাজটা ভালো। সো এগুলো নিয়ে ভাবতে পারেন। অনেক ধন্যবাদ দুজনকে এসে আপনাদের গল্প, অনেক লম্বা গল্প হচ্ছিল, ভালো লাগতেছিল, আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক শুনলেন দুজনের গল্প, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আজকের গল্প থেকে অনেকগুলো ইনসাইটস আপনারা পেয়েছেন। উত্থান পতন, হেরে যাওয়া, পড়ে যাওয়া, আবার ঘুরে দাঁড়ানো, এগিয়ে যাওয়া, ব্যবসা লস হওয়া, এবং ওনাদের গল্প আপনাদেরকে সাহস জুগিয়েছে। এবং ডেফিনেটলি আমাদের যেটা উদ্দেশ্য, যে আপনি যদি নিজেকে এই প্রশ্নটা করতে পারেন যে ওনারা পারলে আপনি কেন পারবেন না, এই বার্তাটা দেয়াই মূল উদ্দেশ্য। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।